সুপ্রিয় গল্পপ্রেমিক বন্ধুরা, চলে আসলাম একটি নতুন রহস্য গল্প নিয়ে। গল্পের শিরোনাম, তরঙ্গ কি পারে মানুষ খুন করতে? কি ব্যাপার শান্ত, তুমি ইদানিং আমাকে এড়িয়ে চলছো কেন? না রিয়া, আমি তো তোমাকে এড়িয়ে চলছি না। তাছাড়া এমন কি দেখে তোমার এই কথা মনে হলো যে আমি তোমাকে এড়িয়ে চলছি? এই যে আমরা পার্কে বসে আছি বিগত 1 ঘন্টা ধরে, তুমি এই সময়টাতে মোট আমার সাথে কয়েকটা শব্দ মাত্র বলেছো, আর সম্পূর্ণ সময়টাতে তুমি ডুবেছিলে তোমার মোবাইল স্ক্রিনে। এই কথাগুলো বেশ রাগে এবং ক্ষোভে বলে রিয়া চলে গেল। তবু শান্তর মনে কোনো ভাবান্তর হলো না, কারণ সে একটি গেম খেলছে। গেমের নাম সুরেলা ভুবন। এই তো গতকালই সে এই গেমের ডাউনলোড লিঙ্কটা পেল। যেভাবে এই ডাউনলোড লিঙ্কটা পেল তা মূলত একটি অদ্ভুত ধরনের ঘটনা। আসলে শান্ত একজন ওয়েব ডেভেলপার। সে একটি তার কোডিং ফাইল এক্সট্রাক্ট করতে গিয়ে এই গেমটা পেল। এপিকে ফাইল হওয়ায় এটাকে ইনস্টল করার কৌতূহল সামলাতে না পেরে সে খুব দ্রুত তার মোবাইলে ইনস্টল করে নিল। ইনস্টল করেই সে গেমে পড়ে রইল। সবচেয়ে বড় কথা, এই গেমের নির্দেশনায় বলা ছিল আপনি মোট 7টি লেভেল পাবেন। প্রতিটি লেভেল পার হলেই আপনার গিফট বক্স আপনার বাসায় পৌঁছে যাবে। নির্দেশনার প্রথম অংশ পড়েই শান্ত গেমটা খেলতে আরম্ভ করে দিল। ওরে বাবা, সেই ইন্টারেস্টিং তো। দূর দিয়ে আকাশে বিমান যাচ্ছে, আর হাতের রাইফেল দিয়ে সেটাতে টার্গেট প্র্যাকটিসের মতো শুট করতে হবে। আর করতে পারলেই তারা 20টি টোকেন দিচ্ছে। সেই টোকেন দিয়ে আমি আরো 5টি বুলেট কিনতে পারবো। যাই হোক, আমি এই পর্যন্ত 10টি শুট করেছি, আর আমার কাছে টোকেন জমেছে 200টি। এমনি করতে করতে শান্ত গেমের প্রথম লেভেলটি পার হয়ে গেল। লেভেল পার হতেই তাকে একটি সুরেলা সুর শোনানো হলো, যা শুনে সে বিমোহিত এবং মুগ্ধ। শান্ত এই সুরটি শোনার পরে শুধু মনে মনে ভাবছে আবার সে এই সুরটি কবে শুনতে পারবে, কারণ এই সুরের মাধ্যমে তার ব্রেন থেকে ডোপামিন নামক হরমোন রিলিজ হয়েছে, যার কারণে সে মূলত অনাবিল সুখ অনুভব করতে পেরেছে। এটা কিসের সুর ছিল? না না, এটা পৃথিবীর কোনো সুর হতে পারে না। এটা কেবল অন্য ভুবনের সুরই হতে পারে। এই সুরের সাথে পৃথিবীর কোনো কিছুরই তুলনা চলে না। ও, আজকে তো রিয়া আমার সাথে রাগ করে চলে গিয়েছে। এখন ওকে কল করতে হবে, কিন্তু ওর নাম্বার তো বন্ধ। The number you dialed is not a working number. Please check the number and dial again. The number you dialed is not a working number. Please check the number and dial again. মনে হয় আমি এই গেমটা খেলার সময় ওর সাথে বাজে বিহেভ করেছি, তাই রাগ করে সে তার ফোন সুইচ অফ করে রেখেছে। এখন উপায়? না না, আমাকে রিয়ার রাগ ভাঙাতে হবে, নইলে আমি বাঁচবো কিভাবে? ওই তো আমার জীবনের সব। এর রেশ ছিল শান্তর মাথায় মোট আধা ঘন্টার মতো। তারপরে আবার সবকিছু স্বাভাবিক। যখনই শান্ত রিয়ার রাগ ভাঙানোর জন্য রওনা হতে যাবে,
ঠিক তখনই তার মোবাইলে একটি নোটিফিকেশন আসলো। এটা মূলত সেই সুরেলা ভুবন গেমের নোটিফিকেশন। সেখানে লেখা, You are ready to play interesting second level. এই নোটিফিকেশন দেখেই শান্ত সবকিছু ভুলে গেল আর সে সাথে সাথেই গেমটি খেলতে আরম্ভ করে দিল। এখানে মূলত কার রেসিংয়ের মতো করে গেম খেলতে হবে। তবে মজার বিষয় হলো এখানে যে গাড়িটা দেওয়া হয়েছে তাকে রাস্তায় ব্যালেন্স করা যাচ্ছে না। গাড়িটা শুধু রাস্তার বাইরে চলে যাচ্ছে আর সাথে সাথেই শান্তর কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে 40টি করে পয়েন্টস। গেমটা খেলার শুরুতে শান্ত যতটা সহজ ভেবেছিল আসলে শুরুর পরে ঠিক ততটাই কঠিন মনে হচ্ছে। সে অনেকগুলো পয়েন্টস হারিয়ে এখন গেমটি সঠিকভাবে খেলতে আরম্ভ করেছে। আর সাথে সাথেই সে 2000 পয়েন্টস ইনকাম করে ফেলেছে, যা তার এই গেম খেলার আগ্রহকে বহুল অংশে বাড়িয়ে তুলেছে। এদিকে রিয়া শান্তকে খুব ভালোবাসে। সে মোবাইল বন্ধ করে ভেবেছিল শান্ত তার বাড়ি আসবে এবং তার রাগ ভাঙাবে অথবা কাউকে দিয়ে তার কাছে খবর পাঠাবে। এর কোনোটাই না হওয়াতে রিয়ার মনে এখন রাগের বদলে ভয় বাসা বাঁধতে থাকলো। আমি কি শান্তকে হারাতে চলেছি, নাকি এটা একটা সাময়িক দূরত্ব? এটা ভাবতে ভাবতে রিয়া যে কখন শান্তর বাসার সামনে চলে এসেছে সে টেরও পায়নি। পা টিপে টিপে রিয়া সামনে এগিয়ে গেল। এখন কি ওর সামনে যাব, নাকি আগে দেখি জানালা দিয়ে ও কি করছে? জানালায় গিয়ে সে যা দেখল তাতে তার রাগের মাত্রা পূর্বের তুলনায় বহুগুণে বেড়ে গেল। সে দেখল শান্ত বিছানায় শুয়ে একা একা গেম খেলছে আর মিটিমিটি হাসছে। তার মানে আমাকে ছাড়া শান্ত ভালো আছে? মনের অজান্তে রিয়ার 2 চোখে জল চলে আসলো আর সে কোনো সময় ক্ষেপণ না করেই সেখান থেকে হনহনিয়ে বাড়ি চলে আসলো। বাড়ি এসে সে বালিশে মুখ গুজে পড়ে রইল। শান্ত এবারও 2য় লেভেল পার করে ফেলল। এই লেভেল পার হবার পরপরই তাকে পূর্বের তুলনায় আরেকটি সুমিষ্ট সুর শোনানো হলো। তবে এর রেশ শান্তর মাথায় ছিল 1 ঘন্টার মতো। এই গেম খেলতে খেলতে কখন যে রাত 3টা বেজে গিয়েছে সেদিকে শান্তর কোনো খেয়ালই নেই। যখন সে বুঝতে পারল তখন সে মনে মনে পণ করল আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে রিয়ার রাগ ভাঙানো এবং সম্পর্কটা স্বাভাবিক করা। এই 3য় লেভেল পার হবার পরেও সে সুমিষ্ট সুর শুনতে পেল। এর রেশ তার মাথায় ছিল সম্পূর্ণ 1 দিন। এভাবে করতে করতে শান্ত গেমের 7টি লেভেলই পার করে ফেলল। লেভেলগুলো পার করার পরে শান্ত শুধু তার মাথায় কাঁচ ভাঙার শব্দ শুনতে পায়। সে কোনো শান্তিমতো কাজ করতে পারে না, খাবার খেতে পারে না, কারো সাথে কথা পর্যন্ত বলতে পারে না এই কাঁচ ভাঙার শব্দের জন্য। মূলত এটি গেমেরই একটি ইফেক্ট। তার মস্তিষ্ক শুধু এখন কাঁচ ভাঙার শব্দ ছাড়া কিছুই ভালো লাগাচ্ছে না। তবে সে যখন হুঁশ ফিরে পেল তখন এটা থেকে মুক্তি পাবার প্রচুর চেষ্টা করল। সে মানুষের সাথে কথা বলে, এমনকি তার বন্ধু বান্ধবদের সাথেও
কথাবার্তা বলে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কিছু হলো না। সে চিরতরে এই শব্দ থেকে মুক্তি পাবার জন্যে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ল। শান্তর বাবার সাথে মেহেদির যেভাবে দেখা হয়েছিল তা মূলত একটি ট্রেনে। ট্রেনটির নাম ছিল সুবর্ণ এক্সপ্রেস, আর ট্রেনটি যাচ্ছিল ঢাকা থেকে চট্টগ্রাম। মেহেদি টিকিট কাটলেও সে কোনো সিট পায়নি, তাই সে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। তখনই নিজাম সাহেব তাকে ডাক দিলেন। আমি একটু ওয়াশরুমে যাব। তাছাড়া আমার সাথে কিছু ব্যাগপত্র রয়েছে, এগুলো ছেড়ে না যেতে পারছি না। এই যে বাবা, তুমি কি আমার সিটটায় একটু বসবে? মেহেদি ভদ্রলোকের মুখের দিকে তাকালো এবং সেখানে সে দেখতে পেল একটি করুণ মিনতি ফুটে রয়েছে। পরিস্থিতি অনুধাবন করে মেহেদি লোকটিকে জানালো, ঠিক আছে আঙ্কেল, আপনি যান, আমি দেখছি। আসলে মিজান সাহেবের ডায়াবেটিস, আর বাসা থেকে আসার সময় ফ্রিজ থেকে কয়েকটি মিষ্টি চুরি করে খেয়ে ফেলেছিলেন, যার ফলে সে এখন বাথরুমে যাওয়া আসায় ব্যস্ত। বাথরুম থেকে বের হয়ে ভদ্রলোক একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর হাসিমুখে মেহেদিকে ধন্যবাদ জানালেন। আচ্ছা বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি চিটাগং যাচ্ছি। তুমি কি টিকিট কেটে আসন পাওনি? না আঙ্কেল, পাইনি। তাহলে তো আর ছাড়া যাবে না। এই সিটটা বেশ বড়, আমরা চিটাগাং পর্যন্ত একসাথে গল্প করতে করতেই যাবো। এভাবেই তাদের পরিচয় এবং বাসায় আসা যাওয়া শুরু। তাছাড়া মেহেদিকে শান্ত ভাই ভাই বলে জীবন দিত। শান্তর এই অকাল মৃত্যুতে মেহেদি ভেঙে চুড়ে চুরমার হয়ে গিয়েছে। শান্ত, তুমি কেন চলে গেলে আমাদের ছেড়ে? আগামী বছরই তো তোমার সাথে রিয়ার বিয়ে হবার কথা ছিল। মনের অজান্তেই মেহেদির গলার কাছটায় কি যেন দলা পাকিয়ে উঠল, আর দুই চোখ থেকে অঝোর ধারায় বৃষ্টি নেমে আসলো। মেহেদিকে এই বিষয়টায় নিজাম সাহেব খবর দিলেন, কারণ তার কাছে বিষয়টা একটু গোলমেলে লাগছে। কারণ শান্ত যদি ডিপ্রেশনে থাকতো তাহলে সে তার বাবাকে সবকিছু খুলে জানাতো। তারা বাবা ছেলে হলেও তাদের সম্পর্কটা বন্ধুত্বের। এভাবেই কোলে পিঠে করে নিজাম সাহেব তার ছেলেকে মানুষ করেছিলেন। মা মরা ছেলেটা মারা যাওয়াতে নিজাম সাহেব একদম থ মেরে গিয়েছেন। ছেলের কষ্ট হবে বলে নিজাম সাহেব দ্বিতীয় বিয়েটা অবধি করেননি। একমাত্র ছেলেকে হারিয়ে নিজাম সাহেব একদম থ মেরে গিয়েছেন। তবুও মেহেদি তাকে কিছু প্রশ্ন করল। আচ্ছা আঙ্কেল, আপনার কাউকে কি সন্দেহ হয়? না মেহেদি, আমার ছেলেটা কোনো ঝগড়াঝাটিতে যেত না। সে তার ওয়েব ডেভেলপমেন্ট নিয়েই থাকতো বাবা। তবুও আঙ্কেল, কিছু যদি মনে পড়ে একটু ভেবে বলুন। আমি জানি ছেলে হারানোতে বাবার কতটা কষ্ট হচ্ছে, তবুও একটু তদন্তের খাতিরে। না মেহেদি, আমার যা বলার বলেছি, এর বাইরে আমি কিছুই জানি না বাবা, কিচ্ছু জানি না। এই বলে নিজাম সাহেব কান্নায় ভেঙে পড়লেন। মেহেদি তাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখুন আঙ্কেল, এটা যদি খুন হয়ে থাকে আমি গ্যারান্টি দিচ্ছি খুনি শাস্তি পাবেই।
এরপরে মেহেদি দৃঢ় পায়ে শান্তর রুমে গেল। সম্পূর্ণ রুম তন্ন তন্ন করে খুঁজেও কোনো কিছু পেল না যে এটাকে খুন হিসাবে দাঁড় করানো যায়। তবুও সে কৌতূহল বশত শান্তর ল্যাপটপটা অন করল। সে সেখানে দেখতে পেল মেহেদি একটি অর্ধ সমাপ্ত প্রজেক্টে কাজ করছিল, আর এই কাজটা যে করাচ্ছিলেন তিনি মূলত আমেরিকার একজন নাগরিক। দেখি তো তাকে নক দিয়ে কোনো ক্লু পাওয়া যায় কিনা। হ্যালো মিস্টার লুকাস। কি ব্যাপার শান্ত, আপনি তো একদম উধাও। আমার প্রজেক্টের কিন্তু আর একদিন বাকি, মানে আছে তো? মেহেদি এপাশ থেকে উত্তরে জানালো, হ্যাঁ মনে আছে। আর সেই ডিজাইনটার কথা কি আপনি ভুলে গেছেন? আসলে মিস্টার, আমার খুব চাপ যাচ্ছে, তাই আমি আপনার সেই ডিজাইনটার কথা একদম ভুলে গিয়েছি। যদি কিছু মনে না করেন আবার একটু যদি বলতেন। দেখুন মিস্টার শান্ত, আমি এটা নিয়ে আপনাকে মোট 3 বার ব্রিফ করেছি। এটাই কিন্তু শেষ, আর কিন্তু করব না। এরপরে আমি রাতুলকে কাজটা দিয়ে দিব, কারণ সে এরই মাঝে ওই ডিজাইনের একটা পোর্টফোলিও আমাকে দিয়েছে। প্লিজ একটু আবার বলুন, এটাই শেষ। ঠিক আছে, শুনুন তাহলে। আপনি যে সিস্টেমটা করবেন সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিটর আসবে, কিন্তু কোনো ক্লিক করার আগেই একটি উড়ন্ত ঘোড়া নিচ থেকে উপরে যাবে। ঠিক আছে। এটা বলে মেহেদি মিস্টার লুকাসের সাথে কথাবার্তা বন্ধ করে দিল। তার মানে এই বায়ার খুনের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা খুবই কম, নইলে সে এত স্বাভাবিক সুরে কথাবার্তা বলতে পারত না। তবে বিষয়টা একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। এখন রিয়ার সাথে কথা না বললেই নয়। রিয়া এবং শান্ত একটি মিষ্টি জুটি, মনে হয় ওরা অনন্তকাল ধরে একে অন্যের জন্য প্রস্তুত। তাছাড়া ওরা কমিটেডও ছিল, একজনকে ছাড়া অন্যজন বাঁচতে পারবে না। রিয়ার কলিং বেল বাজাতেই রিয়া নিজেই দরজাটা খুলে দিল। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ও কান্নার উপরেই ছিল, কারণ সে এরই মাঝে তার চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এই মেয়েকে আমি কিভাবে প্রশ্ন করব আমার বুঝে আসছে না। তবুও যেহেতু এসেছি সেহেতু কিছু কথা বলেই যাই। দেখো রিয়া, তোমার এখন অবস্থাটা জানতে চাওয়াটা আমার কাছে বিলাসিতা। তবুও যেহেতু এসেছি, তদন্তের খাতিরে কিছু প্রশ্ন করতেই হবে, বুঝতেই পারছো। তুমি যা জানো একটু বলো। মেহেদি ভাই, আপনি তো জানতেন আমরা মেড ফর ইচ আদার, কিন্তু আজও নেই। আমি ভাবতেই পারছি না। দেখো রিয়া, এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? তুমি চাও না শান্তর খুনিরা শাস্তি পাক? আমি তদন্ত করে দেখব, যদি এখানে কোনো খুনের আলামত পেয়ে থাকি তাহলে অবশ্যই খুনি শাস্তি পাবে। আচ্ছা, তুমি ইদানিংকালে শান্তর মাঝে কোনো পরিবর্তন দেখতে পেয়েছিলে কি? ভাই, তেমন কিছু না। আপনি তো জানতেনই, মোবাইল হাতে নিয়ে কাজ করতে শুরু করলে তার আর দুনিয়ার খোঁজ খবর থাকতো না। তবে এবার বিষয়টা অন্যরকম আমার কাছে লাগলো। আমাদের মাঝে এরকম ঝগড়া আগেও হয়েছে। কি রকমের ঝগড়া একটু ভেঙে বলো তো, আমার জন্য বুঝতে সুবিধা হবে। ভাই, আমি ওর সাথে 2 দিন আগে পার্কে যাই দেখা করতে। আমরা শুরুতে স্বাভাবিকই ছিলাম, হঠাৎ তার মোবাইলে একটা নোটিফিকেশন আসলো, আর সাথে সাথে মোবাইলে নিয়ে ব্যস্ত হয়ে গেল। বলুন, আমরা 2 জন পাশাপাশি, তবুও আমি একা। এইভাবে বসে থাকা চাই? তাও আমি কিছুক্ষণ সময় দেখে ওকে বোকাঝোকা দিয়ে বাসায় চলে আসলাম। আচ্ছা রিয়া, তুমি কি তাকে মাঝে মাঝেই বকাঝকা করতে, নাকি সেদিনই প্রথম ছিল? না না ভাই, আমি তাকে এমন কথাবার্তা প্রায়ই বলতাম, সেটা নিয়ে আমাদের মাঝে কোনো সমস্যা হবার কথাই না।
এদিকে আমি মোবাইল বন্ধ করে আছি আর অপেক্ষায় আছি যে কখন শান্ত আসবে আমাকে নিয়ে রাগ ভাঙাবে, কিন্তু সে তো আসবেই না। টেনশনে আমি তার বাসায় চলে আসলাম। দেখেছি বিছানায় শুয়ে মোবাইল চাপছে। এটা দেখে আমার রাগের মাথা গরম হয়ে উঠলো। তারপরে আমি কাঁদতে কাঁদতে চলে গেলাম। ইস, তখন যদি আমি ওর কাছে এসে কথা বলতাম, তখন মনে হয় পরিস্থিতি অন্যরকম হতে পারতো। আমি যা বোঝার বুঝে নিয়েছি। এখানে কমন পয়েন্ট হলো শান্তর হাতে মোবাইলটা। এখন মোবাইলটা ঘাটাঘাটি করে দেখতে হবে সে এমন কি পেল যেটা দিয়ে সে আত্মহত্যার পথ বেছে নিল। এমবি থার্টিন, তুমি কোথায়? জি স্যার, আমি একটা কেসে ডুবে আছি, তাই অফিসে আসতে পারিনি। আগামী 5 মিনিটের মধ্যে তুমি অফিসে রিপোর্ট করো। কিন্তু স্যার, মেহেদি বুঝল হয়তো অফিসে কোনো গুরুতর বিষয় ঘটেছে, নইলে বস এভাবে তাড়াহুড়ো করে তাকে ডাকতেন না। গাড়ি ঘুরিয়ে মেহেদি তাড়াতাড়ি অফিসের দিকে রওনা হলো। যেই না মেহেদি তার ফ্লোরে এসে লিফট থেকে পা বাড়াবে, ঠিক তখনই তার মাথায় পড়ল রাশি রাশি তাজা ফুল। আর সে অবাক হয়ে গেল। এটা কি হচ্ছে? আমি কি ভুল বিল্ডিং এ চলে আসলাম? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আজকে এপ্রিল মাসের প্রথম দিন, আর এই দিনটাই মেহেদির জীবনে স্পেশাল, কারণ সে এই দিনেই জন্মগ্রহণ করেছিল। এই উইশ দেখে মেহেদির চোখ জলে ভিজে গেল। অফিসের প্রতিটি স্টাফ তাকে এত ভালোবাসে যে তার ভাষায় প্রকাশ করা গেল না। এরপর যথারীতি অফিসের ডেস্ক জব শুরু। তবে অফিসের শুরুতেই নিরঞ্জনকে মেহেদি ডেকে পাঠালো। ভাই, ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। তুমি একজন ফ্রিল্যান্সার হিসাবে একটা প্রজেক্টে জয়েন করবে। অর্ধেক কাজ হয়ে আছে, বাকি অর্ধেক কাজটা তুমি শেষ করে অ্যাসাইনমেন্টটা অ্যাকমপ্লিশ করবে। তবে এখানে খেয়াল রাখবে বায়ার যেন বুঝতে না পারে তুমি যে পূর্বের লোক নও। ঠিক আছে ভাই, আমি করতে পারবো। এক্ষুনি এই ঠিকানায় চলে যাও, আর সকল খুঁটিনাটি তোমার পার্সোনাল মেইলে আমি মেইল করে দিয়েছি। যদি কিছু বলার থাকে এখনই বলতে পারো। ভাই, এই অ্যাসাইনমেন্টের কোনো সময়সীমা আছে কিনা? না, নেই। তবে তুমি যত তাড়াতাড়ি করতে পারবে ততই মঙ্গল। এই বলে নিরঞ্জন শান্তর করা অর্ধেক প্রজেক্টটি শুরু করে দিল, আর তার খুঁটিনাটি সব কিছুই মেহেদি তাকে মেইলে জানিয়ে দিয়েছে। নিরঞ্জন পুনরায় কাজ শুরু করাতে খুনি একটু অবাক হলো। ওর মরে যাবার কথা, কিন্তু আবার জীবিত হলো কিভাবে? হিসাব তো মিলছে না। নাকি আমাকে অভিনয় করে ফাঁকি দিয়েছে? শান্ত, তোকে তো মরতেই হবে। এবার খুনি খুব অবাক হলো, কারণ তার সহযোগিতা ছাড়াই শান্ত প্রজেক্টটি সাবমিট করে ফেলেছে। এটা তো কথা ছিল না, সেই ডিজাইনটার জন্য তো খুনির কাছে যাওয়ার কথা ছিল। এদিকে নিরঞ্জনের টাস্ক অ্যাকমপ্লিশড। সে মেহেদিকে একটি মেইলে তার কাজের সাবমিশন সম্পর্কে জানালো, কিন্তু এখান থেকে মেহেদি কোনো কিছুই পেল না যাতে এটাকে খুন হিসাবে দাঁড় করানো যায়। এতে করে মেহেদি পড়ে গেল একটু দ্বিধাদ্বন্দ্বে।
মৃত্যু মানুষকে কিছুটা বিহ্বল করে তোলে, কিন্তু কিছুদিন যাবার পরই সে সেটাকে কাটিয়ে উঠতে পারে আর ভুলে যায় সেই মৃত ব্যক্তিকে। পরদিন সকালেই নিরঞ্জন মেহেদীকে কল করলো। ভাই, আমি একটা দারুণ ক্লু পেয়েছি। কষ্ট করে আপনি একটু চলে আসেন তো শান্তদের বাসায়। মেহেদী অফিসের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু নিরঞ্জনের এই কল তাকে বাধ্য করলো নিজাম সাহেবের বাসায় যেতে। সে এসে দেখলো নিরঞ্জন দরজার সামনে দাঁড়িয়ে আছে আর উত্তেজনায় তার চোখ মুখ থমথম করছে। আরে নিরঞ্জন, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আরে ভাই, আর বলবেন না, আমি আসলে একটা গেম খেলেছি, এর জন্য আমার মাঝে এরকম পরিবর্তন দেখাচ্ছে। আচ্ছা নিরঞ্জন, তোমাকে খুব অসুস্থ দেখাচ্ছে, একটু বসো তো। বসে এই এক গ্লাস জলটা পান করো। সত্যি নিরঞ্জনের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সে মেহেদীর হাতের গ্লাসটি ছো মেরে নিয়ে এক চুমুকেই সব পানি খেয়ে ফেলল। তারপরে নিরঞ্জন সেই সুরেলা ভুবন গেমের সম্পর্কে বলল, এমনকি প্রতিটি লেভেল পার হবার পরপরই যে সুরেলা সুর তাদের শোনানো হতো সেটাও বাদ দিল না। সে এরই মধ্যে গেমের 7টি লেভেলই পার করে এসেছে। ঠিক আছে নিরঞ্জন, তুমি এখন আমার গাড়িতে উঠে বসো। সবার আগে তোমার চিকিৎসা প্রয়োজন। এরপর মেহেদী নিরঞ্জনকে তাদের সাইকাইট্রিস্ট মোরশেদ সাহেবের কাছে নিয়ে গেল আর নিবিড় পরিচর্যায় নিরঞ্জন মাত্র 15 দিনের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসলো। এদিকে নিরঞ্জনের তথ্য অনুযায়ী সেই গেম ডেভেলপারকে ধরার জন্য মেহেদী একটি নির্জন স্থানে এসেছে। মেহেদী সেই গেম ডেভেলপারকে ধরার জন্য অপেক্ষা করছে। তখনই তার মোবাইলে একটি কল আসলো। হ্যালো, আমি তোমার দেওয়া ঠিকানায় চলে এসেছি। তার জন্য আমাকে কি করতে হবে? তোমার সামনে দেখো। না, কিছুই দেখা যাচ্ছে না। দেখো, কিছু দেখা যাচ্ছে। আরো ভালো করে তাকাও। দেখো, একটা সাদা স্কুটার রয়েছে, তা দেখতে পারছো? ওইটাতে চড়ে বসো। দেখবে সেই স্কুটারের সিটের নিচে একটা বাটন ফোন রয়েছে। আমি সেটাতে কল দিচ্ছি। তুমি তোমার ফোন এখানে ফেলে যাবে, কারণ এই সকল ফোন সহজেই ট্র্যাক করা যায়। আমি তোমাকে সেই মোবাইলের কলে ইনস্ট্রাকশন দিব। এভাবে করেই মেহেদী শহর ছেড়ে গ্রামের রাস্তায় চলে এসেছে। প্রথম দিকে নিরঞ্জনরা তাকে ট্র্যাক করতে পারলেও এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে মেহেদীর শেষ ট্র্যাকিং স্থানে এসে সেখান থেকে তার গাড়ি এবং ফোন উদ্ধার করলো। শুধু তাই নয়, সেখান থেকে মেহেদীর কোড করা মেসেজও উদ্ধার করলো। আসলে অফিসের ট্রেনিংয়ে শেখা কিছু পায়ে আঁকা কোড করা মেসেজ তারা শিখেছে। এটাকে তারা বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। মেহেদী এর মাধ্যমেই নিরঞ্জনদেরকে মেসেজ দিচ্ছে। মেহেদী এর মাধ্যমে ক্লু দিয়েছে যে সে একটি স্কুটারের মতো গাড়িতে চেপে মেইন রোডের দিকে যাচ্ছে। পরবর্তীতে নিরঞ্জন
ট্রাফিক হেড কন্ট্রোলার অফিসে ফোন করে সেই গাড়িটা সম্পর্কে অর্থাৎ স্কুটিটা সম্পর্কে জানতে পেল এবং তার ডাইরেকশন সম্পর্কে জেনে সেদিকেই যাচ্ছে। এদিকে মেহেদি সেই ফোনের নির্দেশনা অনুযায়ী একটি ভাঙা বাড়িতে উঠে এসেছে। তখনই একটি মিষ্টি মেয়ের কণ্ঠে সেই বাড়িটা থরথর করে কেঁপে উঠতে লাগলো। সেখানে মেহেদি যাকে দেখতে পেল তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। চেহারাটা দেখে মেহেদির বুকটা তুমড়ে মুচড়ে চুরমার হয়ে গেল। তার মানে শান্ত যাকে ভালোবাসতো তার হাতেই সে খুন হলো। তুমি খুব ভালো মানের অভিনেত্রী, সত্যি তোমাকে আমি চিনতে পারিনি, সত্যি আমি তোমাকে চিনতে পারিনি। তুমি তাহলে শান্তর ফোনে সেই গেমটা ইনস্টল করিয়েছিলে আর এভাবে করেই শান্তকে মৃত্যুর দিকে তিলে তিলে ঠেলে দিয়েছো। হ্যাঁ, তাছাড়া আমি শান্তকে প্রচন্ড ঘৃণাই করতাম। যদি ঘৃণাই করতে তাহলে তাকে ভালোবাসার ফাঁদে ফেলতে গিয়েছিলে কেন? এটা আমার প্রতিশোধ ছিল। কেমন প্রতিশোধ? শান্তর বাবা নিজাম সাহেবের এখানে আমার বাবা চাকরি করতেন। একদিন কোনো এক অভিযোগে আমার বাবার চাকরিটা চলে যায়। নিজাম সাহেব কোনো তদন্ত না করেই ম্যানেজারের কথাই আমার বাবার চাকরিটা কেড়ে নিলেন। তাই আমি ওর ছেলের জীবনটা কেড়ে নিলাম। এবার তোমার পালা। ঠিক তখনই একটি বুলেটের শব্দ আর সাথে সাথেই দেখা গেল রিয়ার হাতের সেমি অটোমেটিক পিস্তলটা মাটিতে পড়ে গিয়েছে আর তার মাথায় নিরঞ্জনের পিস্তল